ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি সূচনা। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনেই নারীর অবদান থাকে, সেরকমই আর কি একটা সেরকমই একটা জড়িয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। 10 বছর একসঙ্গে কাটিয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছে শুভঙ্করদা। শুভঙ্করদাকে তো আমরা প্রত্যেকদিন পর্দায় দেখি, তবে শুভঙ্করদাকে যেরকম গোছানো পরিপাটি দেখছি, তার পেছনে কিন্তু বনানীদের হাত রয়েছে, তাই তো? প্রথম থেকে আমি যখন থেকে এসেছি আমি শুনছি যে তুমি আর কি সবকিছু গুছিয়ে সবটা অ্যারেঞ্জ তুমি নিজের হাতে করেছো। ইনফ্যাক্ট পেটটাও বানিয়েছো। আচ্ছা, তুমি আমি এটা শুভঙ্কর দাকে জিজ্ঞেস করবো যে তুমি কি রান্না করে কখনো খাওয়াও বনানীর দিকে? কম। গতবার চলে করেছিল, সেটা কি খেতে ভালো হয়েছিল? হ্যাঁ, রান্না করতে পারে কিন্তু করে জানে যে আমার যতই শরীর খারাপ থাকুক আমি সত্যি কথাটা বলি, যখন আমার বিয়ে হয়নি, যখন প্রথম আমি কলকাতা শহরে আসি, তখন আমি নিজে রান্না করি খেতাম। তখন সিঙ্গেল থাকতাম, একাই থাকতাম। ও মাঝে মাঝে ফোন করতো, কি রান্না করেছো? তো বলতাম কোনদিন চিকেন, ডিম। চিকেন ডিমটাই বেশি হতো, মাছটা অতটা পারতাম না। ও শিখিয়েছে পরে আমাকে মাছটা। আচ্ছা, বিয়ের আগেও তো 8 বছর সম্পর্কে ছিলে, এতটা দিন তো, তারপর কি মনে হয় যে মানুষ হিসেবে পরিবর্তন হয়েছে, দুজনের মধ্যে কোনো চেঞ্জেস এসেছে? না, চেঞ্জেস বলতে আমিও তখন খুব সহজ একটা ছেলে ছিলাম, ও খুব সহজ একটা মেয়ে ছিল। এখনো আছি, বাট কিছু মানুষের জন্য বা কিছু মানুষের সঙ্গে মেলামেশার জন্য আমাদের হয়তো একটু একটু ভালো ভালো জিনিসই চেঞ্জ হতে হয়েছে, এটাই আর কি। কিন্তু ও এখনো বলে যে সেই দিনটার কথা মনে আছে যখন তো আমি লোকাল ট্রেনে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে করতে বালি স্টেশন, হুগলি স্টেশন ও পড়তে যেত। তো আমি ওর জন্য ওয়েট করতাম, রাত্রে অনেক 9টা বেজে যেত দেখা করার। না, আমরা তো একই বাড়িতেই থাকতাম। ও যা ওর একতলাতে থাকতো, আমি দোতলাতে থাকতাম। সেটা কেউ জানতো না, পরে ডিডিএলজির মতো ব্যাপার হয়েছে, পরে জানতে পেরেছি। হয় ব্যান্ডেল চার্চ নালে বেলুন। কি হতো, যখন বাড়িতে জানাজানি হয়ে গেছিল আমি বাড়ি চলে এসেছিলাম, আমার বাড়ি হাওড়াতে চলে, তখন ও কলকাতায় থাকছিল। এবার আমি বাড়িতে পড়তে যেতাম, পড়া হয়ে গেলে ওখান থেকে আমরা বেলুন মঠে ঘুরতে যেতাম মাঝে মাঝে, আর কখনো কখনো ব্যান্ডেল চার্চ। এই দুটো জায়গা ছিল আমাদের দেখা করে, আমার ব্যান্ডেল চার্চ নাহলে এখন আমরা বহুদিন হয়ে গেছে যাই না, তো ওকে অনেকদিন ওই জায়গাগুলো আর কি মিস করি। চলো একদিন যাই, তো দেখি কবে ওর সময় হয়। অ্যাকচুয়াল যদি ওকে কখনো যেতে বলি, যদি ও অবসর টাইম পায়, বাড়ির বাইরে যদি কখনো যেতে বলি, ওর ফার্স্ট চয়েস থাকে চার্চে। আচ্ছা, সেই দিনগুলোকে আবার ফিরে দেখা। এখন আমি সেদিনকে আমি আমার বাইক সার্ভিসিং করতে গিয়েছিলাম, তখন মাদার হাউস এবং ওই জোড়া চার্চ বলে, তো সেখানে গিয়ে আমি বসেছিলাম কিছুক্ষণ সময়। ওরা তো বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, তো ওকে আমি ভিডিও কল করেছিলাম, ওকে দেখিয়েছিলাম ওই যে জায়গাটা ও এখনো যায় মাঝে মাঝে। সেদিনকে ও যেতে পারেনি, কিন্তু মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। আমি একা গিয়েছিলাম, ওর কথা আমি বলে এসেছি। আচ্ছা, দুজনকেই তো আজকে বেশ সুন্দর দেখাচ্ছে, তো এই ড্রেস আপ, এই ব্যাপারগুলো কি একে অপরকে বলে দাও যে আজকে এরকম ধরনের জামা পরলে ভালো হয়, বা এখনো এই কমপ্লিমেন্ট দেওয়া ব্যাপারটা হয়েছে? ওর যে ড্রেসগুলো পরে, ও আমি বেশিরভাগ যাই ওর সাথে, যখন সবসময় যাও। হ্যাঁ, সবসময় যাই। এবার কি হয়, যখন ড্রেসটা পরে তো জিজ্ঞাসা করে আজকে আমি কি করবো, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, সকালে ও ড্রেসটা রেডি করে দেয় যে কি পরবো। কিন্তু যখন ও ঘর থেকে বের হয়, তারপরে যে ঘরটার কি অবস্থা হয় একমাত্র আমি জানি। কটা ড্রেস যে ও ছেড়ে গেল, আর কটা দুটো খুব মুডি আর কি। হ্যাঁ, যা পারলো পুরো একদম অবসর করে চলে গেল। তারপরে এবার ঘর গোছানো শুরু হলো। হ্যাঁ, ও কিন্তু আমি সকালবেলা যেটা পরে যাই, সেটা পুরো একদিকে গেঞ্জি, একদিকে জুতো, একদিকে যেটা আমার পছন্দ হয়, 3-4 করে চেঞ্জ করলাম। তারপর লাস্টে থেকে আমাদের হাওয়াই চুটি পুরি চলে গেল আর কি। কিন্তু চেঞ্জ করলাম এতক্ষণ ধরে। এবার সেইগুলো সব ওকে শাস্তি দেওয়ার জন্য না, বাট তখন আমি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। ও তারপরে যখন ঘরে ফিরলাম আমি, তখন সব কুল একদম চিল একদম ব্যাপারটা আর কি। আচ্ছা, আজকের দিনটা যেভাবে তোমরা আর কি সেলিব্রেট করছো, 10 বছর ভীষণ স্পেশাল, তো প্রত্যেকবারের বিবাহ বার্ষিকী কি এভাবেই আর কি সেলিব্রেট না, সেরকম ভাবে হয় না। সেটা না, এরকম ভাবে হয় না। আমরা হয় কখনো মন্দিরে পুজো দিতে গেলাম, কখনো টেককালী বাড়ি যাই, কখনো কালীঘাটে যাই, কখনো চার্চে যাই। তো কোথাও একটু সন্ধ্যেবেলায় বেরিয়ে তার মধ্যে ওর যেহেতু কয়েক বছর একটু প্রবলেম গেছে, সেই হিসেবে এইভাবে অ্যানিভার্সারিটা আমাদের হয়নি। তো ইচ্ছে ছিল আরো একটু অন্যরকম করার, কিন্তু সময়েরও খুব অভাব, আর আজকে যেহেতু হয়ে ওঠেনি সবটা। আচ্ছা, যে বিষয়টা আর কি বলছিলে যে মাঝখানে আর কি একটা এমন সময় গেছে, এই যে সময়টার কথা আর কি তোমরা বললে, এই সময়টা হয়তো অনেকেরই পরিবারকে একটা সময় তছনছ করে দিয়েছে, এখনো করছে। এক্স্যাক্টলি তাই।
মানে মাঝে মানে তুমি যখন থেকে শুরু করেছিলে ক্যারিয়ারটা মাঝখানে হয়তো অনেকটা সময় হয়তো মানে সবাই তোমাকে সেভাবে দেখতে পায়নি, সবাই তোমার অপেক্ষায় ভুলও ছিল। বুঝেছিল, ভুলও এখনো বুঝেছে। বুঝেছি, হয়তো তাদের কাছে আমি পৌঁছতে পারিনি এখন। হুম। বাট তোমাদের কথাগুলো যদি পৌঁছে তাহলে হয়তো তারা ঠিকঠাক বুঝতে পারবে। কিন্তু এই যে মানে তুমি যদি তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো সবার সঙ্গে, যাতে তারা মানে ভবিষ্যতে আর এই ভুলটা আবার না করে, সেই বিষয়ে যদি তুমি মানে একটাই জিনিস আমি বলতে চাই যে তখন আমি যেটাতে চলে গেছিলাম সেটা বুঝে না বুঝে ব্যাপারটা না। মানে আমি সত্যি কথা বলতে অ্যাডিকশন জিনিসটাকে আমি পছন্দই করতাম না আলাদা করে। মানে এটা আমার প্রয়োজন, সেটা আমি পছন্দ করতাম না। বিকজ আমি যখন ডান্স করতাম, ডান্সের ছেলেমেয়েরা অনেকে ডান্স বাংলা ডান্স যখন করতো বা অনেক 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 শোজ করেছি আমি, ভাইজ্যাক গেছি, বিজয়বাড়া গেছি, রাঁচি গেছি, অনেক শোজ করেছি। তখন আমরা রিহার্সেল করে, রিহার্সেলে 7-8 ঘন্টা রিহার্সেল হতো ডান্সের, তখন আমি অ্যাক্টিংয়ে ছিলাম না। তো তারপরে আমরা রাত্রে হোটেলে যখন ফিরে এসেছি তখন অনেক ছেলে মেয়েরা আছে যখন বলতো আড্ডা বাড়ি চলে এই মানে এটা খাও, তখন আমার কাছে ওটা ইম্পর্টেন্ট ছিল না। আমি তখন স্টেপ ভাবতাম যে কালকে আমি এটা পারবো তো, বা এটা হবে তো, মানে ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল। মানে ওটা ওরা খেত ঠিক আছে, আমার কাছে কোনো ব্যাপার না যে ওদেরকে বারণ করবো বা আমি খাবো, ওটা আমার কাছে ম্যাটার করতো না। তোরা বলতো খাবে, আমি কখনো বলতাম না খাবো না, তো কখনো হয়তো একটুখানি খেয়েছি, মানে এরকম একটা ব্যাপার। মানে ওটা আমার ব্রেনেই আসতো না আলাদা করে, মানে যে আমাকে হিট করছে যে ওটা খেতে হবে বা ওটা দরকার বা আমি রিল্যাক্স করতে এসেছি। আমি কখনোই ভাবি না কাজে গিয়ে আমি বসিও না, সত্যি কথা বলবো আমার ইচ্ছে করে না। কারণ কাজটা যতক্ষণ আমি কমপ্লিট না করি ততক্ষণ আমার স্বস্তি পাই না। যে কাজটা যখন আমি রিল্যাক্সে করে নিই, তারপরে যখন এখন ইনস্টাতে রিলস বেরিয়েছে সেগুলো নতুন শিখেছি আশেপাশে সব ছেলে মেয়েদের কাছ থেকে, ভালোই লাগে, টাইম পাস হয়। তো অ্যাক্টিংটাকেও নিজের মতো করে সাজানো যায়, মানে এই আর কি, মানে ওগুলো মেকআপ রুমে করি আর কি। তো মাঝে মাঝে ডিরেক্টরের কাছে, প্রডিউসারের কাছে বকাও খাই তার জন্য যে এগুলো করিস না, তুই একটা সিনিয়র ছেলে, তোকে দেখে সবাই দেখবে শিখবে। তো মাঝে মাঝে আমি সেরকম করা ছেড়ে দিই, আবার মাঝে মাঝে আমি টাইম পাস করছি, ঠিক আছে, আমি তো কারো ক্ষতি করছি না, মানে এইভাবে ভেবে করি। তো প্লিজ আমি কাউকে হার্ট করার জন্য করি না, কেউ কিছু মাইন্ড করবেন না। তো এই যে ব্যাপারটাতে ছিলাম সেটা বলছি যে সত্যি কথা বলতে তখন আমার এক্স্যাক্ট কারণ ছিল এটাই যে আমি মায়ের কাছে নিজেকে পৌঁছবো, সেই জন্য স্লো পয়জনিং করছিলাম নিজেকে, যাতে আমার লিভারটা খারাপ হয়ে যায়, আমার কিডনিটা ড্যামেজ হয়ে যায়। এটা আমি তখন বুঝে গেছিলাম। যেহেতু আমি ডক্টরের কাছে যখন ফার্স্ট মিট করি আমি, সেদিন তো আমি আমার হ্যাংওভার টানি তো শুটিং থেকে ফিরেছিলাম, ওই নিয়ে গেছিল ডক্টর, আমাকে বলেছিলেন তিনি ওয়ার্ল্ড ফেমাস ডক্টর, তার নাম বলছিলাম আমি, তিনি বলছেন শুভঙ্করের সঙ্গে আমি কথা বলছিলাম, ওনার কোন চেম্বারে আমাকে রাখার ব্যবস্থা করেছিল 7-8 দিন, মানে আমার সঙ্গে মানে আলাদা করে কথা বলবেন এবং কি প্রবলেম বা কেন করছেন, কেন খেতে চাইছি এই জিনিসটা উনি বোঝাবেন বলে। সেই দিকে ফার্স্ট আমি 7-8 দিন মানে থাকবা ওরকম একটা কিছু মনে নেই ঠিক, মানে ওই দিনগুলো ও মানে মনে রাখার চেষ্টাও করে না আলাদা করে, বাট মাঝে মাঝে মনে করি যে কিছু কিছু দিন স্পেশাল। তো এগুলো আমার মনে হয় সেই জীবনটা চলে গেছে বলে আজকে এই দিনটা খুব পেয়েছি। তো একদমই তাই, এরকম সেটা অবশ্যই সেদিনকে আমি ডক্টরকে কি বলেছিলাম এই কথাটা আমার মনে আছে যে আমি তো নিজেকে নিজে ওয়াচ করছি যে আমি যে খাচ্ছি তারপরে আমি নিজেকে নিজে ক্ষতি করছি, এটা আমি কিন্তু বুঝতে পারতাম, মানে সেই জন্যই আমি খেতাম যাতে আমি নিজেকে মায়ের কাছে পৌঁছতে পারি। তো সেই জন্য মানে কোথাও গিয়ে ওটা একটা এক্সকিউজ হয়ে গেছিল। পরে এক্সকিউজ হয়েছিল, মানে প্রথম শুরু হয় আমার মনে হয় নেশাটা যে একটা বন্ধু দিল খেয়ে দেখতো, খেলাম, সেটা যেগুলো বলছি নেশা থেকে দূরে থাকাই ভালো, সবটাই জানেন আপনারা। তো খেলাম, তারপরে হঠাৎ করে গিয়ে আমার মনে হলো আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে কিছু থ্রেট করলো বা বললো বাথরুমে গিয়ে কোথাও একটা জায়গায় গিয়ে হিট করছে আমাকে যে আমার নেশাটা প্রয়োজন, আমার নেশাটা করলে ঘুম আসছে না, এরকম কোনো এক্সকিউজ নিজেদেরকে দেবেন না, এটা প্রয়োজন নেই, ঘুম আপনারা এমনিতেই আসবে। এটা আমাকে ডক্টরও বুঝিয়েছেন এবং আমিও বলছি যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয় আমি তার জন্য আছি, বিকজ আমি এই লাইফটা কাটিয়েছি, লাইফটা ভীষণ খারাপ লাইফ। আমি বলছি কেউ ডিপ্রেশনে যাবেন না, কেউ ফ্রাস্ট্রেশনে যাবেন না, সবাই ভালো করে ঘুমন, মন দিয়ে খাওয়া দাওয়া করুন, ঘুমন, হেলদি থাকুন নিজেরা সবাই, আর নিজেদেরকে ভালো রাখুন, গার্লফ্রেন্ডরা ভালো থাকবে, পরিবারের সবাই ভালো থাকবে, সবাই প্রচুর প্রচুর আশা করে, তাহলে আশা করে নষ্ট করে দেবেন না। আমি যেটা করে দিচ্ছিলাম একটা টাইমে, আমার ওয়াইফ আমার পাশে ছিল বলে, শুধু ওয়াইফ না অনেকে আমার পাশে ছিল, সেটা সবটাই বলেছি আপনাকে, অল প্রডিউসার্স, ডিরেক্টরস, পুরো ইন্ডাস্ট্রি, মানে তখন মানে অনেকে অনেক বন্ধু বান্ধব ছিল যারা এখনো হয়তো বিলিভ করে না যে আমি করি কি করি না, যাই হোক সেটা বড় কথা নয়। কিন্তু আমাকে ডক্টর একটাই কথা বলেছেন যে তুমি সবাইকে বিশ্বাস করাতে চাও না শুভঙ্কর, তুমি আগে নিজেকে বিশ্বাস করো যে তুমি কি খাচ্ছ না খাচ্ছ না। যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বুক খুলে বলতে পারবে যে না শুভঙ্কর আজকে তুই সারাদিন কিন্তু খাসনি, এটাই বিশ্বাস করাও, তাহলে লোক একদিন তোমাকে বিশ্বাস করে দেবে। লোককে আলাদা করে তোমাকে বিশ্বাস জনে জনে গিয়ে বলতে হবে দাদা আমি নেশাটা করি না, তুমি নিজেকে আগে বলো যে আমি নেশাটা করছি না, তারপরে আমি ভালো রয়েছি এবং অন্যরাও ভালো থাকবে। এবং তুমি যে এইটা আজকে বললে এইটা বিশ্বাস করার সাহসটাই হয়তো অনেকের থাকে না। তুমি যেভাবে আর কি সবার সামনে থেকে তুলে ফেলো ওটা হয়তো অনেকে মানে বলারই সাহস পাবে না যে অন ক্যামেরা এতগুলো মানুষের সামনে এইটা স্বীকার করা। না অ্যাকচুয়ালি আমার কাছে যেটা হয়েছিল সেটা আমার অজান্তে হয়েছিল, মানে এতগুলো মানুষ যে আমাকে ভালোবাসে। আমি যে কিছুক্ষণ আগে ক্যালকাটা পুলিশের কথা বললাম, পুলিশরা সবসময় একটা খুব উঁচু জায়গায় থাকেন এবং তারা খুব সাহসী হন, তারা প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেন এবং মানুষকে যে কোনো পুলিশ মানে মানে সেটা আমাদের রাজ্যে হোক অন্য রাজ্যে হোক সবসময় চায় যে মানুষকে প্রোটেক্ট করার জন্য, মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমরা আজকে হেলমেট পরি না, হেলমেট পরতে বলেন, ফাইন দেন, সবটাই আমাদের নিজেদের জন্য।
টেক কেয়ার করার জন্য, মানে ওনাদের নিজেদের জন্য কিছুই নয়, ওনারা আমি দেখেছি শুটিং থেকে যখন সারা রাত শুটিং করে যখন আমি রাত্রি 1:30-2টায় ফিরেছি তখন কত পুলিশরা রয়েছে তাদের সঙ্গে আমি গল্প করেছি, আড্ডা বেশি, মানে আড্ডাটা মানে খারাপ আড্ডা না, মানে আমি জিজ্ঞেস করেছি স্যার আপনাদের এক্সপিরিয়েন্স কি, মানে সারা রাত যে আপনারা রয়েছেন আপনাদের পরিবার মানে বাড়িতে যে তারা আমাকে শেয়ার করেছেন যেটাই তোমাদের কাজ, যে স্যার আপনি আমাকে স্যার বলে সম্বোধন করতেন সেটা আমার আলাদা করে ভালো লাগে, মানে ভালো লাগা বলবো না, তিনিও মানুষ আমিও মানুষ, আমি যদি পুলিশ হতে পারতাম আমার মায়েরও খুব ইচ্ছে ছিল যাই পুলিশে, তো যাই হোক সেটা হয়নি, সেটা ছেড়ে দিলাম। কিন্তু কোনো না কোনো দিন হয়তো পর্দায় হয়তো আমরা তোমাকে পুলিশে না পুলিশ করেছেন, আমাকে সেই চান্স দিয়েছিলেন, আইপিএস অফিসার পরে বলতে স্যার। তো আবার আমার ইচ্ছে আছে খুব ভালো, মানে কতটা ভালো করতে পারবো জানি না, বাট ইচ্ছে আছে করার। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম যখন আমার নিজের ওকে এসে বলতাম জানো তো সারা রাত তোমরা আমাদের জন্য গার্ড দেয়, সৈনিকরা আজকে বর্ডারে মানে যে দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে নিজেদের জন্য তো না, তারা বাচ্চা সন্তান মা বাবা বউ সবাইকে ছেড়ে আসে আজকে শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য, আমরা যদি ভালো থাকি, আমরা আজকে এন্টারটেইন করি, আমরা আজকে অনেক আনন্দ করি, আজকে যে আনন্দটা করছি তারা হয়তো করতে পারছে না, তাদেরও তো মনে ইচ্ছে হয় যে করি, যাই হোক সেটার জন্যই সবাইকে বলছি একটু কেয়ারফুলি থাকুন, অনেকগুলো খারাপ সময় আমাদের কাছে গেছে, করোনা এসেছিল রয়েছে এখনো বলছে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে, কেউ না কেউ বলবে তখনও, কিন্তু আমি এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, দেখবেন ভালো লাগে, আমরাও আজকে ভালো রয়েছি, সবাইকে নিয়ে যে পেলাম সবাইকে ভালো লাগছে, কখনো একা ভালো থাকা যায় না, এটা আমি বিলিভ করি। আচ্ছা এই যে আমি পুরো ইন্টারভিউটা চলাকালীন দেখলাম যে বর্ণালী সবসময় পাশে রয়েছে, যে সেটা মানে এইটুকু সময়তেও আর কি বুঝিয়ে দাও যে আমি সবসময় সঙ্গে রয়েছি, তো আজকে একটা এরকম বিশেষ দিন, তুমি প্রথমেই বলে যে ফুলটা আনতে তুমি ভুলে গেছো, বাড়িতে রেখে এসেছো, ফুলের মানে ফুল যেহেতু তুমি আনতে পারোনি, তো আমরা একটা এমন ফুলের নাম শুনতে চাই যেটা আর কি তুমি মানে বনানী দিকে আর কি দিতে চাও। না দিতে চাই না, ও খুব স্পেশালি পছন্দ করে, আজকে পেলাম না বলে আনতে পারলাম না, অর্কিড অর্কিডটা পছন্দ, তো পরের বার এসে আমরা দেখবো যে তুমি অফকোর্স ওকে তুমি কতগুলো চাও আচ্ছা শেষ করবো, তবে মানে লাস্ট কোন একটা তোমার প্রিয় রোমান্টিক ডায়লগ দিয়ে বনানী দিকে প্রপোজ, কোন একটা নিজের পছন্দের ডায়লগ। নিজের পছন্দের ডায়লগ কি বলবো, তুমি একটা কিছু বলো না, আমার তো ডায়লগ অনেক শুনেছো তুমি, মানে তুমি বলো আমাকে ডেডিকেট করো, আমি কি বলবো? আরে আমারই ডায়লগ আমাকে রিপিট করো না, প্রচুর মানে শাহিজদা তো আমাকে দিয়ে মানে শাহিজদার গল্প আমাকে দিয়ে বলিয়েছেন, কারণ তুমি সবচেয়ে ভালো অডিয়েন্স। হ্যাঁ না না অ্যাকচুয়ালি মাঝখানে আমি বলে দিই, ও যখন আমাকে টিভি স্ক্রিনে বা যেগুলো মানে ছবিতেও আমি টুকটাক কাজ করতাম, তখন যখন ডান্স করতাম তখন দেবদার সাথে কাজ করেছি, জিদ্দার সাথে কাজ করেছি, মানে আমি অ্যাকচুয়ালি ওদের কাজগুলো দেখতে যেতাম, ক্যামেরার পেছন থেকে দেখতাম, তো মাঝে মাঝে কোনো ডিরেক্টর রাজ চক্রবর্তী বলুন, তারপরে সুজিত মন্ডল বলুন, অনেক ডিরেক্টর ছিলেন, রাজীব দা বলুন, তো তখন আমাকে মাঝে মাঝে বলতো যে তুই তো একটু হাইট ফাইট আছে তো তা তুই এই কাজটা করবি না, হ্যাঁ আমার তো এক্সপিরিয়েন্সের জন্য আমার কোনো ব্যাপার ছিল ওটা করতাম। তো আজকে সত্যি কথা বলতে আজকে যে জায়গাটা আমি রয়েছি সেই জায়গাটা আলাদা করে কোনোদিন ভাবিনি যে এই জায়গাটায় আমাকে আসতেই হবে, এই জায়গাটা আমি হঠাৎ করে চলে এসেছি, হঠাৎ করে ও বলেছে যে দর্শক তোমাকে দেখছে, ক্যামেরা অন আছে, এটাই আমি জানি আর কি, সেটাই বলছি। আচ্ছা আমরা মানে আর কি যেটা বলছিলাম, তুমি একটা তোমার পছন্দের কোনো ডায়লগ বা তোমার পছন্দের কোনো ডায়লগ যেটা তুমি লজ্জা পাচ্ছে দুজনেই লজ্জায় মানে না অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট আমাকে সকাল থেকেই মনে রাখতে হয়, প্রতিদিন প্রচুর স্ক্রিপ্ট, আর রোমান্টিক ডায়লগগুলো রোম্যান্স যাদের থাকে চোখে মুখে সবসময় সেটা চেষ্টা, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ও যখন গানের লাইন, কোনো একটা গানের লাইন, তার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে যে ও আমাকে যখন স্ক্রিনে দেখে মানে যেটা বলছিলাম আর কি, তখন কিন্তু আমাকে শুভঙ্কর হিসেবে দেখে না, তখন যে চরিত্রটা সেই চরিত্রটাকে এক্স্যাক্টলি ওই মেয়েটাকে ভালোবাসতে আর পারছে, যদি কখনো একটু খারাপ হয় আমার খুব রাগ হয়, আমি বলি যে তুমি কেন এরকম করলে, মানে ওর অ্যাকচুয়ালি ও অ্যাক্টিংটাকে ভালোবাসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর যেমন ফেভারিট মানে ওর ক্রাশ ঋতিক রোশন এন্ড জিদ্দার জন্মদিন, হ্যাপি বার্থডে জিদ্দা আজকে, তো সে জিদ্দা মানে ওর ফেভারিট মানে জিদ্দার ছবি বলো এই বল, মানে ও বলেছিল আমার প্রথম প্রেম বা ভালোবাসা জিদ্দার ছবি, মানে ও রেখে দিত আলাদা করে জিদ্দার ছবি, তুমি কি বা কি জিদ্দাকে বলো, জিদ্দাকে হ্যাপি বার্থডে বলে দাও আজকে। হ্যাপি বার্থডে দিদা। আচ্ছা জিদ্দাকে তো হ্যাপি বার্থডে বলি, কিন্তু ওই আমি যেটা বললাম যে একটা জাস্ট রোমান্টিক ডায়লগ দিয়ে আমরা আর কি ইন্টারভিউটা শেষ করব, কোন একটা গানের লাইন। তো গানের লাইন একটাই বলতে পারি, না গোলাই নি, অনেকদিন আমি গান আমি পারি না, আমি বাথরুম সিঙ্গার, আর মাঝে মাঝে শোতে গেলে একটু দুটো দু লাইন এক লাইন গিয়ে দিই, কিন্তু আমার ফেভারিট গান বাট ওরও খুব পছন্দের গান সেটা একটু পুরনো, दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आपके दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे, बस এটুকুই বলতে পারি, আর এই গানটা আমার খুব ফেভারিট গান, আমি গাইতে পারি না সরি তার জন্য, বাট ওর ভালো লাগে গান, হ্যাঁ এই গানটা খুব ভালো করে, হ্যাঁ ভালো করে কি জানি মানে ওর ভালো লাগে। তো আমার মনে হয় সত্যি কথা বলতে আমি একটা জিনিস বলি, এটা আমি অনেক স্টারদের কাছ থেকে শুনেছি, আপনাকে যেটা ভালো লাগে সেটা আপনি করুন, মানে আপনাকে লোককে ভালো বলতে হবে বা লোককে দেখাতে হবে এটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমিও যাই বাথরুমে গিয়ে অনেকক্ষণ আয়নায় আমি দাঁড়িয়ে নিজের চুলটা ঠিক করি, কফি খাই, শাওয়ার চলছে,
মানে লাক্সারির জন্য না, লাক্সারির জন্য না, কখন ভোর হয়ে গেলে মানে এই আগের দিন হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে রীতিমতো, সেটার জন্য আপনারা করবেন না কখনো। আমি রাত্রে ঘুমোইনি, কারণ বিকজ আমার পরের দিন দুটো কাজ ছিল, বরণে ছিল এবং ত্রিশূলে ছিল। তো আমি মানে কিভাবে করবো, কি স্ক্রিপ্ট আসবে সেগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে দিয়েছি 4:30 বাজে। তো আমি তো কুম্ভকর্ণের মতো ঘুমাই, 4:30 ঘুমালে আমি 9টায় ঢুকতে পারবো না। সেজন্য ওগুলো আমি ও ঘুমিয়েছে, ওখানে আমি আর ঘুমোচ্ছি না, আমি চা খেতে খেতে একটু মুভি দেখছি বা ইউটিউব ঘাটতে ঘাটতে আমি মানে ডান্স বা কিছু একটা মুভি ডান্স দেখতে আমি খুব ভালোবাসি, ডান্স পারফরমেন্সগুলো বম্বে যেগুলো হয়। তো মাঝে মাঝে ভাবি বম্বে যাওয়ার খুব ইচ্ছে আছে, হলিউডেও কাজ করার ইচ্ছে আছে, জানি না পারবো। তো মানে এগুলো কাজ করার ইচ্ছে, মানে আমি মনে করি যে স্বপ্নটা সেই লেভেলেই দেখা উচিত, যেটা হয়তো পুরো না হলো কিছুটা হলেও। আচ্ছা, শেষ করবো আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলে। তুমি বলো। মানে ওকে বলবো? বা প্রত্যেকটা কাপলকে কিছু বলে দাও, বা প্রত্যেকটা স্বামী স্ত্রীকে কিছু বলে দাও। সবাই দেখছে তোমাদের দুজনকে আজকে। সবাইকে বলবো সবাই খুব ভালো থাকবে, হাজবেন্ড যখন দুষ্টুমি করবে আমি কানটা ধরে তুলে দেবে। তুমি কানটা ধরে দাও আমার। সবাইকে তোমরা এরকম ভাবেই ভালো থাকো, আমরা পরের বারেও আসবো, তোমাদেরকে এরকম ভাবেই দেখতে চাই। Thank you. Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.